আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। আজ প্র্যাকটিস সেট 7। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, এক ব্যক্তি বাৎসরিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা ধার করল। 2 বছরের শেষে সে 6,634 টাকা ধার শোধ করল এবং তৃতীয় বছরের শেষে সে 13,200 টাকা দিয়ে ঋণ মুক্ত হলো। সে কত টাকা ধার নিয়েছিল? দেখো, এক্ষেত্রে সুদের হার দেওয়া আছে 10%। 10% এর ফ্র্যাকশন ভ্যালু কি? তোমরা বলবে 10/100 অর্থাৎ 1/10। 10/100 1/10 অর্থাৎ আমি যদি 10 টাকা ব্যাংকে রাখি, 1 বছর পরে আমি 1 টাকা ইন্টারেস্ট পাবো অর্থাৎ 11 টাকা পাবো। বোঝা যাচ্ছে? 10 টাকা ব্যাংকে রাখলে 1 বছর পরে আমি 1 টাকা ইন্টারেস্ট পাবো অর্থাৎ মোট 11 টাকা আমি হাতে পাবো। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যদি 1 বছরের বদলে 2 বছর বলে তাহলে এই ফিগারটাকে তোমরা স্কোয়ার করবে, 3 বছর বললে এই ফিগারটাকে কিউব করবে। বোঝা যাচ্ছে? এইটা অ্যাকচুয়ালি 10:11, এটা রেশিও 1 বছরের জন্য। যদি বলি 2 বছরের জন্য রেশিও কত হবে, তোমরা বলবে 10² অর্থাৎ আমি যদি 10² 100 টাকা যদি ব্যাংকে রাখি, 2 বছর পর 11² অর্থাৎ 121 টাকা পাবো। যদি 3 বছরের প্রশ্ন আসে, এইখানেও কিউব করবে, এখানেও কিউব করবে, অর্থাৎ 10-এর কিউব 1000 টাকা আমি যদি ধার নিই তাহলে 11-র কিউব অর্থাৎ 1321 টাকা আমি শোধ করব। বোঝা যাচ্ছে? তাহলে আমি এখানে দেখলাম যে 10 টাকা যদি রাখি আমি 1 বছর পর হাতে পাবো 11 টাকা, আর আমি যদি 10² টাকা রাখি তাহলে 2 বছর পর আমি হাতে পাবো 11² টাকা, অর্থাৎ 100 টাকা আমি ব্যাংকে রাখলে 2 বছর পরে আমি হাতে পাবো 11² অর্থাৎ 121 টাকা। এই দুটো পয়েন্টকে একটু খেয়াল রেখো। এখানে বলেছে যে ব্যক্তি কিছু টাকা ধার নিয়েছে, আমার জানা নেই, এখানে টাকা কিছু একটা ধার নিয়েছে। এই টাকাটাই 2 বছরের শেষে 6,634 টাকা ধার শোধ করছে, অর্থাৎ 2 বছর শেষে তিনি 6,634 টাকা দিলেন। পুরোটা দিলেন না, তার কারণ কিছু বাকি থাকছে, সেই জন্য সে তৃতীয় বছরের শেষে 13,200 টাকা দিয়ে ঋণমুক্ত হচ্ছে। 2 বছর এখানে কেটে গেছে, এরপরে আরো 1 বছর গেল, এই 1 বছর পরে আরো 13,200 টাকা সে দিল, দিয়ে তার ধার মুক্ত হলো, অর্থাৎ সে যে টাকাটা নিয়েছিল সেটা তো ফেরত দিলই, উল্টে ইন্টারেস্ট দিয়ে মোট 13,200 টাকা তৃতীয় বছরের শেষে দিয়ে ঋণ মুক্ত হলো। বোঝা যাচ্ছে? দেখো, আমরা এখানে কি দেখেছি, এখানে আমি একটা ফিগার দেখছি 1 বছর, এখানে দেখছি 2 বছর। 1 বছরের ক্ষেত্রে খেয়াল করো, আমি বলেছিলাম যদি আমি 10 টাকা ধার নিই তাহলে আমাকে 11 টাকা শোধ করতে হবে। এই 6,634 টাকা দ্বিতীয় বছরের শেষে শোধ করার পরে আমি মনে করলাম তার হাতে এখনো 10 টাকা আছে শোধ করার জন্য। আমি জানি 10 টাকা যদি হাতে থাকে শোধ করার জন্য তাহলে 1 বছর পর তাকে 11 টাকা দিতে হবে। আবার বলছি, এই টাকাটা হাতে আছে, এই টাকাটা হাতে থাকলে 1 বছর পর তাকে 11 টাকা দিতে হবে। কিন্তু আমি দেখছি 1 বছর পর 13,200 টাকা দিয়েছে, আমি দেখব এই ফিগারটাকে কত দিয়ে গুণ করে 13,200 আসছে। তোমরা বলবে 11কে 120 দিয়ে গুণ করে 13,200 আসছে। তাহলে আমি বলবো 10কেও 120 দিয়ে গুণ করে 12,000 টাকা এইখানে আমার হাতে ছিল শোধ করার জন্য, অর্থাৎ 6,634 টাকা আমি 2 বছরের শেষে শোধ করেছি, তারপরেও আমার 12,000 টাকা ডিউ ছিল। এই 12,000 টাকাটা ইন্টারেস্ট সমেত 13,200 টাকা হয়েছে, যেটা আমি তৃতীয় বছরের শেষে শোধ করেছি। বোঝা যাচ্ছে? দেখো, 12,000 টাকা আমার হাতে ছিল আরো শোধ করার জন্য, আমি দ্বিতীয় বছরের শেষে 6,634 টাকা শোধ করেছি, অর্থাৎ এই দ্বিতীয় বছরের শেষে আমাকে কত টাকা শোধ করতে হতো? তুমি যদি ইন্টারেস্ট সমেত দ্বিতীয় বছরের শেষে এই টাকাটা শোধ করতে চাইতে তাহলে দ্বিতীয় বছরের শেষে এই 12,000 প্লাস এই 6,634 এই দুটোকে যদি আমি যোগ করি 18,634 টাকা তোমাকে শোধ করতে হতো। বোঝা যাচ্ছে? এবার দেখো, 18,634 টাকা 2 বছর পর তুমি শোধ করতে চাইছো। আমরা এখানে দেখেছি 2 বছরের কেসে যদি আমি প্রথমে 100 টাকা ধার নিই, 2 বছরের শেষে আমাকে 121 টাকা শোধ করতে হবে। কি বললাম? যদি আমি 100 টাকা ধার নিই, এই যে 2 বছর আছে, 2 বছরের শেষে
আমাকে 121 টাকা দিতে হবে, যেটা আমি এখানে প্রথমে বলেছিলাম। কিন্তু আমি দেখছি যদি ধার নিতে 2 বছরের শেষে 18,634 টাকা তোমাকে শোধ করতে হতো, কিন্তু আমি দেখছি 2 বছরের শেষে 121 ইউনিট শোধ করতে হবে। এটাকে কত দিয়ে গুণ করে 18,634 আসছে সেটা দেখো। 18,634 কে 121 দিয়ে যদি ভাগ করো দেখা যাবে 154 আসছে, অর্থাৎ 121 কে 154 দিয়ে গুণ করলে 18,634 আসছে। তাহলে আমি এই 100 কেও 154 দিয়ে গুণ করে বলবো আমি 15,400 টাকা প্রথমে ধার নিয়েছিলাম, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। বোঝা যাচ্ছে? আর একবার বলি, এই জায়গায় যে 12,000 টাকা আছে সেটা আমার হাতে ছিল আরো শোধ করার জন্য। আমি 6,634 টাকা শোধ করেছি, অর্থাৎ আমি যদি দ্বিতীয় বছরের শেষে শোধ করতে চাইতাম তাহলে এই 12,000 প্লাস 6,634 18,634 টাকা শোধ করতে হতো। কিন্তু আমি দেখেছি দ্বিতীয় বছরের কেসে 100 টাকা আমি যদি ধার নিই আমাকে দ্বিতীয় বছরের শেষে 121 টাকা শোধ করতে হবে। তাহলে আমি 100 টাকা ধার নিলে 121 শোধ করতে হবে, কিন্তু আমি বলছি দ্বিতীয় বছরের শেষে শোধ করতে চাইলে 18,634 শোধ করতে হতো। এটাকে কত দিয়ে গুণ করলে 18,634 আছে দেখে নাও, দেখছি 154 দিয়ে গুণ করলে আসে। তাহলে এইটাকেও 154 দিয়ে গুণ করে বলো 15,400 টাকা তোমাকে ধার নিতে হয়েছিল। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে নিই, পাটিগণিতের বাছাই করা প্রশ্ন নিয়ে বাংলা ভাষায় একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস পেপার তৈরি করার জন্য অনেকদিন থেকে ইচ্ছে ছিল, এবং তোমরাও বলছিলে একটা বাংলায় পাটিগণিতের বই তৈরি করার জন্য। 148 পাতার একটা ই বুক তৈরি করা হয়েছে, পুরোটাই বাংলায়। বাংলায় প্রশ্ন দেওয়া হয়েছে, কোনো প্রশ্ন রিপিটেড না, রিপিটেড প্রশ্ন পাবে না, বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন কিন্তু নিয়ে এই বই তৈরি করা হয়েছে। বইটা রেল, এসএসসি, পিএসসি, ডাব্লিউবিপি যে কোনো স্টেট লেভেল বা সেন্ট্রাল লেভেলের ক্ষেত্রে উপযোগী হবে বলে আশা করা যায়। বইটা অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবং 18টা অধ্যায় এই বইটার মধ্যে রাখা হয়েছে। 18টা চ্যাপ্টারে প্রতিটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে প্রায় সমস্ত প্যাটার্ন, এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু এখানে সংযোজিত হয়েছে। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সমস্ত প্রশ্ন বাংলায় দেওয়া হয়েছে। সবগুলো প্রশ্নই উত্তর সহ মাল্টিপল চয়েস প্রশ্ন, প্রতিটা প্রশ্নই কিন্তু অন্য প্রশ্নের থেকে আলাদা। এর শুধুমাত্র এমসিকিউ দিয়ে তার অ্যান্সার কি দেওয়া হয়েছে, এই বইটা সলভ নেই। তার কারণ হচ্ছে আমি যেভাবে সলভ ভিডিও ফরম্যাটে করি সেইভাবে সলভ করা কিন্তু বইতে সমস্যা আছে। এই প্রশ্নগুলো তোমরা করো, যারা তোমরা আমার চ্যানেলে নিয়মিত আছো তারা এই সমস্ত প্রশ্নগুলো করতে পারবে আশা করা যায়। কিছু কিছু প্রশ্ন হয়তো সমস্যা হতে পারে, সেই প্রশ্নগুলো কোন কোন প্রশ্ন আসছে সেগুলোকে লিস্ট করে চ্যাপ্টার ওয়াইজ আমাকে বলো, আমি সময় সুযোগ মতো সেগুলোকে সলভ করার চেষ্টা করব। যারা বইটা নিতে চাও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করলে বইটাকে তোমরা বাই করতে পারবে। লিংক ডেসক্রিপশন বক্সে আছে। এখানে দেখবে একটা লিংক আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করলে বইটার ডিটেলস তোমরা ওখানে পেয়ে যাবে। দুটি নল এক্স ও ওয়াই যথাক্রমে 16 ঘন্টা ও 24 ঘন্টায় কোনো চৌবাচ্চা ভর্তি করতে পারে। নল দুটি একসঙ্গে খোলা হলো, কিন্তু একটি ছিদ্র থাকার দরুন চৌবাচ্চাটি ভর্তি হতে আরো 2.4 ঘন্টা সময় বেশি লাগলো। ছিদ্রটি দ্বারা কতক্ষণে ভর্তি চৌবাচ্চাটি খালি হবে? যদি ছিদ্র চৌবাচ্চায় না থাকতো তবে এই এক্স আর ওয়াই নল দুটো কতক্ষণে চৌবাচ্চাটা ভর্তি করতো সেটা আমি প্রথমে দেখি। এক্স 16 ঘন্টায় এবং ওয়াই 24 ঘন্টায় ভর্তি করত। এরা দুজনেই যদি খোলা থাকে আমরা জানি এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ঘন্টায় চৌবাচ্চাটা ভর্তি হয়। এটা সূত্র অনুযায়ী করতে পারো, অথবা একটা প্রসেস আছে সেটা আমি বলছি। একটা 16 ঘন্টায় ভর্তি করে, একটা 24 ঘন্টায় ভর্তি করে। দুটো নলই যদি খোলা থাকে তাহলে ভর্তি হতে সময় লাগবে এই দুটোর গুণফল বাই এই দুটো সংখ্যার যোগফল। 24 আর 16 যোগ করলে 40 হয়। তাহলে আমি দেখলাম 48/5 ঘন্টা সময় লাগে, অর্থাৎ 9.6 আওয়ার্স সময় লাগবে যদি এই নল দুটো একসঙ্গে খোলা থাকে। এটা এই প্রসেসে করতে পারো, অথবা 16 আর 24 লসাগু বার করো, 48 হবে। 48 কে 16 দিয়ে ভাগ করো 3, 48 কে 24 দিয়ে ভাগ করো 2। এইগুলো কি বেরোলো?
প্রতি ঘন্টায় এক্স নলটা কতটা ভর্তি করে এবং প্রতি ঘন্টায় ওয়াই নলটা কতটা ভর্তি করে। দুটো নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে এক্স নল প্রতি ঘন্টায় 3 ইউনিট, ওয়াই নল প্রতি ঘন্টায় 2 ইউনিট, অর্থাৎ প্রতি ঘন্টায় দুজনে মিলে 5 ইউনিট জল ভর্তি করবে। টোটাল এই 48 যেটা লসাগু হয়েছে সেটা হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি, অর্থাৎ ট্যাঙ্কে এতটা জল ধরে। তাহলে 48 জল খালি করতে হবে, ভর্তি করতে হবে, প্রতি ঘন্টায় 5 করে ভর্তি করছো, তাহলে সময় লাগবে 48/5, যেটা এখানে বেরিয়েছে। অর্থাৎ ছিদ্র না থাকলে সময় লাগতো 9.6 ঘন্টা। কিন্তু এখন সময় কত লাগছে বলছে, এখন সময় 2.4 ঘন্টা বেশি লাগছে, অর্থাৎ 9.6 ঘন্টা লাগতো যদি ছিদ্র না থাকতো, কিন্তু ছিদ্র থাকার জন্য আরো 2.4 ঘন্টা সময় বেশি লাগছে, অর্থাৎ মোট সময় লাগছে 9.6 + 2.4 অর্থাৎ 12 আওয়ার্স। বোঝা যাচ্ছে? এবারে দেখো ছিদ্রটা তো প্রথম থেকেই আছে, অর্থাৎ 12 ঘন্টা ধরেই ছিদ্রটা দিয়ে জল কিন্তু বেরিয়েছে। তাহলে ছিদ্রটা দিয়ে 12 ঘন্টায় যে পরিমাণ জল বেরিয়ে গেল, যে পরিমাণ জল 12 ঘন্টায় ছিদ্রটা দিয়ে বেরিয়ে গেল, সেই পরিমাণ জল এই নল দুটো দিয়ে 2.4 ঘন্টায় ভরলো, সেটা আমি বলতে পারি। আবার বোঝো, 2.4 ঘন্টাটা বেশি লাগছে, তার মানে এই 2.4 ঘন্টা ধরে তো এরাও জল ভর্তি করছে। তাহলে 2.4 ঘন্টায় এই দুটো ভর্তি করার নল যে জলটা ভরবে, সেই জলটাই কিন্তু প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অর্থাৎ 12 ঘন্টায় লিকটা ক্লিয়ার করে দেবে। বোঝা যাচ্ছে? তাহলে আমি বলতে পারি যে ভর্তি করার নল দুটো 2.4 ঘন্টায় যে জলটা ভরবে, যেটা ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে 12 ঘন্টায় সেই জলটা বেরিয়ে যাবে। বোঝা যাচ্ছে? এবার আমি যদি এই দুটো রেশিও বার করি তাহলে কি আসবে, 24 একে 24, 5 24, 120, 24 দিয়ে কাটলাম, অর্থাৎ নল দুটো দিয়ে 1 ঘন্টায় বা 1 ইউনিট সময় যে জলটা ভরা হবে, ছিদ্রটা দিয়ে 5 ইউনিট সময় সেই জলটা খালি হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নল দুটো দিয়ে 48/5 ঘন্টায় পুরো পাইপটা, চৌবাচ্চাটা ভর্তি হয়ে যায়। আমি বলছি 1 ইউনিট সময় ভর্তি হয়, এখানে বার করেছি 48/5 ঘন্টা সময় ভর্তি হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 48/5 ঘন্টা। ছিদ্রটা দিয়ে 5 ইউনিট সময় যে জল বেরিয়ে যায় সেটাই কিন্তু মোট জল, যেটা চৌবাচ্চাটাকে খালি করার জন্য লাগবে। বুঝতে পারছো? 1 ইউনিট সময় নল দুটো দিয়ে জল চৌবাচ্চায় ভর্তি হয়ে যায়, তাহলে 1 ইউনিট সময় চৌবাচ্চা যতটা ভর্তি হয় সেটা হচ্ছে 48/5। এটা 1 ইউনিট টাইম ছিল, 1 ইউনিট টাইমের ভ্যালু 48/5 ঘন্টা। ছিদ্রটা দিয়ে জল চৌবাচ্চা পুরো খালি হয়ে যায় 5 ইউনিট সময়, তাই 5 ইউনিটের ভ্যালু কত হবে, 48/5 গুণিতক 5, 5 দিয়ে কাটলে এটা হবে 48 ঘন্টা, অর্থাৎ ছিদ্র দিয়ে সমস্ত চৌবাচ্চাটা খালি হতে সময় লাগবে 48 ঘন্টা, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। মোহন কোনো দোকানে গিয়ে 20 টাকার বস্তু কিনলো এবং দোকানদারকে একটি 100 টাকার নোট দিল। দোকানদার তাকে 2 টাকা, 5 টাকা ও 10 টাকার মুদ্রা যথাক্রমে 5:4:1 অনুপাতে ফেরত দিল। দোকানদার তাকে 5 টাকার মুদ্রা কতগুলি ফেরত দিয়েছিল? দেখো, দোকানে গিয়ে 20 টাকার জিনিস কিনেছে, 100 টাকার নোট দিয়েছে, তাহলে দোকানদার তাকে ফেরত দেবে 100 - 20 অর্থাৎ 80 টাকা। ঠিক, 80 টাকা ফেরত দেবে। এই 80 টাকা কিভাবে দিয়েছে? 5:4:1 অনুপাতে ফেরত দিয়েছে। 5:4:1, এটা হচ্ছে সংখ্যার অনুপাত। কেন? তোমাকে যে 2 টাকা, 5 টাকা আর 10 টাকার মুদ্রা দিচ্ছে, তোমাকে 2 টাকার মুদ্রা যদি 5টা দেয়, 5 টাকার মুদ্রা 4টে দিয়েছে, 10 টাকার মুদ্রা 1টা দিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে 2 টাকার মুদ্রা, এটা হচ্ছে 5 টাকার মুদ্রার সংখ্যা, এটা হচ্ছে 10 টাকার মুদ্রার সংখ্যা। যদি সংখ্যার অনুপাত 5:4:1 হয়, অর্থাৎ 2 টাকার কয়েন আছে 5 পিস, তাহলে মোট কত টাকা আছে? তোমরা বলবে 5 দুগুণে 10 টাকা আছে। এটা আমি মূল্যের অনুপাত বার করছি। 2 টাকা আছে 5 পিস, 5 পিস 2 টাকা মানে 5 দুগুণে 10 টাকা। 5 টাকা আছে 4 পিস, তাহলে মোট কত আছে? 5 × 4 20 টাকা। 10 টাকা আছে 1 পিস, তাহলে মোট আছে 10 একে 10 টাকা। তাহলে মোট টাকার পরিমাণ 10 + 20 + 10 = 40 ইউনিট। কিন্তু টাকা ফেরত দিয়েছে 80 টাকা, অর্থাৎ এই যে 40 ইউনিট দোকানদার ফেরত দিয়েছে তার ভ্যালু হচ্ছে 80 টাকা।
40 ইউনিটের ভ্যালু যদি 80 টাকা হয়, 1 ইউনিটের ভ্যালু কত? তোমরা বলবে 2 টাকা। তাহলে এখানে দেখো মূল্য যখন অনুপাত ছিল 10:20:10, 5 টাকার প্রশ্ন চেয়েছে, 5 টাকা ছিল 20 টাকা, 20 ইউনিট, 20 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 2 টাকা হয় তাহলে এই 20 ইউনিটের ভ্যালু হবে 20 দুগুণে 40 টাকা। অর্থাৎ 5 টাকার যে কয়েন আছে সেটা মোট 40 টাকা সে পেয়েছে। 5 টাকার কয়েন মিলিয়ে আমি যদি 40 টাকা হয় তাহলে কতগুলো 5 টাকা আছে? তোমরা বলবে 8 পিস 5 টাকা আছে, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। বুঝতে পারছো? 10:20:10 এটা হচ্ছে 5 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকার মূল্যের অনুপাত। অর্থাৎ 2 টাকা যদি 2 টাকার মোট মূল্য যদি 10 টাকা হয়, 5 টাকার মোট মূল্য হবে 20 টাকা এবং 10 টাকার মোট মূল্য হবে 10 টাকা। এটা রেশিও ছিল। তাই 1 ইউনিটের ভ্যালু 2 টাকা হলে 20 ইউনিটের ভ্যালু আমি বার করলাম 40 টাকা। এটা অরিজিনাল ভ্যালু, অর্থাৎ 5 টাকা, মোট 40 টাকা আছে। তাহলে 40 টাকা যদি 5 টাকার কয়েন থাকে তাহলে মোট 8 পিস থাকতে হবে, কারণ 5 আসতে 40 হয়। কোন ত্রিভুজ ABC এর 3টি বাহুর পরিমাপ যথাক্রমে 5 সেমি, 13 সেমি ও x সেমি। x এর কোন মানের জন্য ত্রিভুজটির ক্ষেত্রফল ম্যাক্সিমাম হবে? দেখো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে মনে করো এই একটা ত্রিভুজ আছে, এই বাহুটার মাপ এবং এই বাহুটার মাপ জানা আছে। কেন এটা বলছি? কারণ এখানে আমাদের দুটো বাহুর মান জানা আছে। এই দুটো বাহুর মধ্যবর্তী কোণের মান যদি থিটা হয় তাহলে এই ত্রিভুজটা এরিয়া সেটা হবে হাফ ইন্টু এই দুটো বাহুর গুণফল ইন্টু এদের মধ্যবর্তী কোণের সাইনের মাপ। বোঝা গেছে? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহুর মাপ দেওয়া থাকবে এবং তাদের মধ্যবর্তী কোণ আমি যদি জানি তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ গুণিতক এদের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণের সাইনের মাপ এবং এই দুটো বাহুর মাপের গুণফল। এবারে এখানে বলেছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম হবে। দেখো এখানে সাইন থিটা আছে, সাইন থিটার মান ম্যাক্সিমাম হবে যদি কখন হবে? যখন সাইন থিটার ভ্যালু 1 হয়। বোঝা যাচ্ছে? সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। -1 থেকে 1 এর মধ্যে সাইন আর কসের মান যায়, সেটা তোমরা ত্রিকোণমিতিতে শিখেছো। সাইন থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1। সাইনের কোন অ্যাঙ্গেলের মান 1 হয়? তোমরা বলবে যে 1 হয় সাইন 90 ডিগ্রির ভ্যালুতে। তাহলে আমি এগুলো কম্পেয়ার করলে বলতে পারি যে থিটার মান 90 ডিগ্রি। অর্থাৎ কোন ত্রিভুজের ক্ষেত্রে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল ম্যাক্সিমাম হবে যদি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়, অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি। অর্থাৎ যে ত্রিভুজটার প্রশ্ন এখানে বলা হচ্ছে সেই ত্রিভুজটা অরিজিনালি এরকম, যেটা একটা কোণ 90 ডিগ্রি হবে। বোঝা যাচ্ছে? এবারে দেখো এখানে দুটো বাহুর মান আছে 5 আর 13। তোমরা এখানে এক্সটাকে অবশ্যই 12 বলবে, কিন্তু 12 উত্তর হবে না। কেন? 5, 12, 13 ট্রিপলেট হয় তোমরা জানো, তাই একটা 5 একটা 13 আছে, বলবে এক্স এর মান 12, 12 কিন্তু উত্তর হবে না। তার কারণ কি? দেখো আমি একটা বাহুকে 5 মনে করলাম, আমি যদি এই বাহুটাকে তোমাদের কথা অনুযায়ী আর একটা মান যদি আমি এক্স ভাবি, সেই এক্সটা কোথায় হতে পারে? এক্সটা এটা হতে পারে বা এক্স এটা হতে পারে, তাই তো? আমি যদি এইখানে 12 বসাতাম তাহলে তোমরা এটাকে 13 বলতে আমি বলছি যদি এটা 5 হয় তোমরা বলবে এটা 12 হলে এটা তাহলে 13, তাহলে 5 আর 13 মান দেওয়া আছে, তাহলে আর একটা ভ্যালু হবে, বাহুর মান হবে 12। কিন্তু দেখো যদি আমি এটাকে সত্যি বলে ভাবতাম তাহলে এটার এরিয়া কত হতো? তোমরা জানো সমকোণী ত্রিভুজের এরিয়া হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। এটাকে কাটলে কত হতো? 30। খেয়াল রেখো, এটা কাটলে 30 হতো। আমি বলছি যে যদি 12 এখানে না হয়, আমি ভাবতাম যে এই বাহুটার মান হচ্ছে 13, কোনো অসুবিধে থাকতো? 5, 13 আছে, তাহলে এই বাহুটার মান চেঞ্জ হচ্ছে, এইটা হচ্ছে এক্স। বোঝা গেছে? 5 দেওয়া আছে, 13 দেওয়া আছে, আমি এইটাকে এক্স মনে করছি। যদি এটা এক্স হয় তাহলে এটা অতিভুজ। অতিভুজের মান কি হয়? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের যোগফলের রুট, অর্থাৎ অতিভুজের মান হবে 5 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার হতো এইটা। তাহলে 5 স্কোয়ারের মান হবে 25 আর 13 স্কোয়ারের 169, অর্থাৎ এটা হবে √194। বোঝা যাচ্ছে? এটার মান হবে √194, যার মান হচ্ছে 13.92। তাহলে আমি বলছি এই যে এক্স সেটার মান হবে 13.92, যেটা অপশন নাম্বার 3 এতে আছে। এবার তোমাকে আমি বলবো তোমরা যে 12 বলছিলে সেটা ভুল কেন?
আমি এখানে দেখছি যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা। তুমি আমাকে বলো এখানে হাফ ছিল, আছে এখানেও, এখানে 5 ছিল, এখানেও আছে, এখানে 12কে 2 দিয়ে কেটেছিলে, ঠিক 12কে 2 দিয়ে কেটেছিলে। আমি যদি 13কে 2 দিয়ে কাটি তাহলে 6.5 আসবে। তাহলে 6.5 কে 5 দিয়ে গুণ করলে এর থেকে বেশি হবে। এখানে 30 এরিয়া বেরিয়েছিল, তাহলে এখানে এরিয়া 30 এর থেকে বেশি হবে, অর্থাৎ এক্ষেত্রে এটা ম্যাক্সিমাম হবে। তাই যখন এই জাতীয় প্রশ্ন আসবে ম্যাক্সিমামের ক্ষেত্রে, সেখানে ধরতে হবে যে এটা সমকোণী ত্রিভুজের প্রশ্ন দিয়েছে। 1 নম্বর। 2 নম্বর, তোমরা যে ট্রিপলেটটা পাচ্ছ, যেমন এখানে 5, 12, 13, তুমি একবার বসিয়ে দেখো, যদি এটা 12 হতো তাহলে এটা এরিয়া হতো 5 × 12। যদি এটা 13 হয় সেক্ষেত্রে এরিয়া একটু বাড়ছে, তাহলে এইটাকে লম্ব এটাকে ভূমি মনে করে তার রেসপেক্টে অতিভুজের মানটা ধরবো, এবং এটা আমার ক্ষেত্রে আননোন, কেন আমার কাছে নোন ভ্যালু হচ্ছে 5 আর 13। নির্দিষ্ট সুদের হারে কোনো টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 1 বছরের সরল সুদের অনুপাত 3.64:1 হলে সুদের হার নির্ণয় করো। দেখো, চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের কথা বলা হয়েছে। এটা 3 বছরের আর এটা 1 বছরের। রেশিও কত দেওয়া আছে? 3.64:1। দশমিকটা তুলে আমি এদিকে 100 নিয়ে আসছি। অর্থাৎ 3 বছরে কোনো একটা টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট 364 টাকা, আর প্রতি বছরের সিম্পল ইন্টারেস্ট 100 টাকা। প্রতি বছরের সিম্পল ইন্টারেস্ট যদি 100 টাকা হয়, তোমরা জানো সিম্পল ইন্টারেস্ট ফিক্সড থাকে, অর্থাৎ প্রতি বছর সিম্পল ইন্টারেস্ট সমান পরিমাণ টাকা হয়। 1 বছরে সিম্পল ইন্টারেস্ট যদি 100 হয়, 3 বছরে কত হবে? তোমরা বলবে 100কে 3 দিয়ে গুণ করে দিলে 300 টাকা। তাহলে আমি এখন প্রশ্নটা পেলাম যে একটা নির্দিষ্ট টাকা আছে, এই টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট 3 বছরের 364 টাকা, এবং এই টাকারই সিম্পল ইন্টারেস্ট 3 বছরে সেটা হচ্ছে 300 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত? তোমরা বলবে 64 টাকা। তাহলে আমি প্রশ্নটা এইভাবে পেলাম যে কোনো একটা টাকার 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য হচ্ছে 64 টাকা। যারা ব্লক সিস্টেমে কম্পাউন্ড ইন্টারেস্ট জানো তারা একবার দেখে নাও, কারণ আমি এইভাবেই কম্পাউন্ড ইন্টারেস্ট শিখিয়েছি। যারা জানো না তারা একবার পারলে ভিডিওগুলো দেখে নাও। এই রো বরাবর আমরা সিম্পল ইন্টারেস্ট লিখি। এই রো বরাবর যে সংখ্যাগুলো থাকবে তাদের যোগফলকে বলা হবে ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। আর এই রো বরাবর যে সংখ্যাগুলো থাকবে তাদের যোগফলকে বলা হবে সিম্পল ইন্টারেস্ট। এই 4 চৌকো বক্সের মধ্যে এই টোটাল এখানে যা সংখ্যা থাকবে তাদের যোগফলকে বলা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। বোঝা যাচ্ছে? এখানে দেখো, সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর 100 করেছিল, 3 বছর পরে আমি 3টে ব্লক করেছি, 1টা 2টো 3টে। প্রতি বছর সিম্পল ইন্টারেস্ট সমান 100 100 100, 3 বছর বলে 3টে 100 লিখলাম। প্রথম বছরের শেষে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স 0 থাকে, তাই এখানে সবসময় 0 বসবে। আমি এই রো বরাবর কি লিখবো? কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স। প্রথম বছরের শেষে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স 0 হয়, তাই আমি এখানে লিখলাম 0। বোঝা গেছে? এরপরে কি হয়, এইখানে যে টাকাটা আছে তার উপর যে রেট আছে সেই রেটটাকে গুণ করতে হয়। মনে করো 5% আছে, আমি 100কে 5% দিয়ে গুণ করব, 100-র 5% মানে 5 টাকা, আমি এখানে লিখতাম। আমি জানি না কত রেট আছে, r% মনে করো রেট, সেটা এর সঙ্গে গুণ করার পর সেই টাকাটা মনে করো xl। এখানে যে টাকাটা থাকে তাকে 2 দিয়ে গুণ করে পরের ব্লকে বসাতে হয়। যারা কম্পাউন্ড ইন্টারেস্ট দেখোনি তারা একবার দেখে নাও চ্যাপ্টারটা। তাহলে আমি কি বললাম, আমি এর ইন্টারেস্ট যেটা পাবো সেটা এখানে বসাবো, এখানে যে ফিগারটা বসবে তাকে 2 দিয়ে গুণ করে আমি এখানে বসাবো। এর পরেও থাকে, এখানে যে টাকাটা আছে তাকে আবার রেট পার্সেন্টেজ দিয়ে গুণ করলে যে টাকাটা হবে সেটা আমি এখানে বসাবো। এই যে ফিগারগুলো এলো, এই টাকাগুলোর যোগফলই হবে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমি যদি এইগুলোকে যোগ করি আমি কি পাচ্ছি? x + 2x 3x পাচ্ছি, প্লাস এখানে পাচ্ছি কি x এর r%। আমি জানি না x এর r%, এই টাকাটা কত, আমি লিখছি x এর r%, যেটা এই টাকাটা। এই টোটালটা কি হবে? ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স। 3 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য। কিন্তু আমরা তো সেটা দেখেছি 64 টাকা, তাহলে আমি বলতে পারি এর মান হচ্ছে 64। বোঝা যাচ্ছে? তোমাকে রেট পার্সেন্ট দরকার। দেখো, x এর মানটা কিছু একটা মনে মনে ধরো,
খেয়াল রেখো আমাদের উত্তর দেওয়া আছে রেট পার্সেন্ট, এক্সটা কিন্তু একটা ফিগার, পার্সেন্টেজ না। যখন এই ধরনের অঙ্ক থাকবে এখান থেকে দেখছো যে ফ্র্যাকশন ভ্যালুটা থাকছে, যেমন 64 মানে হচ্ছে 60+4, আমি এটা এইভাবে মনে করতে পারি। চেক করতে হবে যদি আমি 60 আমি ধরি 60+4, তাহলে আমি বলবো এখানে 3কে 20 দিয়ে গুণ করে 60 হয়, হ্যাঁ কি না? আমি এক্স এর মান 20 ধরছি, এক্স এর মান 20 ধরছি, রেট না কিন্তু। এক্স এর মান 20 ধরলে 3 20 60 হবে। আমার এখনো 4 টাকা বাকি থাকবে, অর্থাৎ এখানে যে ফিগারটা আছে তার মান 4 যদি আসে তাহলে আমি কনফার্ম হব যে 3 20 60+4 64 এখানে আসছে। যেহেতু এক্স এর মান আমি 20 ভেবেছি, তাহলে আমি এক্স এর মান এখানেও 20 বসাবো। 20কে কত দিয়ে গুণ করব, এই যে পার্সেন্টেজ আছে সেটা কত পার্সেন্ট দিয়ে গুণ করব যাতে করে 4 আসবে। তোমাকে যেহেতু রেট চেয়েছে, আমি অপশনের মধ্যে দেখব যে এই 20% যদি আমি আর এর ভ্যালু বসাই, এখানটা আর এর ভ্যালু 20%, 20% মানে 20/100, আমি যদি এখানে বসাই তাহলে কিন্তু এই 4 ফিগারটা আসছে। তাহলে আমি যেটা ধরেছি এক্স এর মান 20, অর্থাৎ এখানে একটা 20 এসছে এবং সেই 3কে 20 দিয়ে গুণ করে 60 এসছে, সেই 20-র 20% হলে 4 আসে, অর্থাৎ এখানে রেট পার্সেন্ট হচ্ছে 20, যেটা অপশন নাম্বার 3-তে আছে। বোঝা যাচ্ছে? অঙ্কটা আরেকবার দেখো, খুব সোজা প্রশ্ন, এই জায়গাটা খালি তোমাকে একবার দেখতে হয়। 60+4 এটা দেখবে, এটা অবশ্যই তোমরা বলবে না 61+3, যদি বলো দেখবে যে 61 3কে কত দিয়ে গুণ করে এসছে, যদি দশমিকে আসে সেটাকে ইগনোর করবে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে দিই, জানুয়ারি থেকে জুন 2021 কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে জুন এই 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ইংরেজিতে ওয়ান লাইনার হিসেবে খুব সম্ভবত 25 পাতার আছে। 25 পাতার একটা পিডিএফ আমি কিন্তু এই ওয়েবসাইটে দিয়ে রেখেছি, www.bengali-man-for-you.com। তোমরা এটা ফ্রিতে এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স, অধ্যায় ভিত্তিক বিভিন্ন স্কিম, খেলাধুলা ইত্যাদি এইভাবে সাজিয়ে কিন্তু 25 পাতার একটা পিডিএফ কিন্তু আমি www.bengali-man-for-you.com এই ওয়েবসাইটে দিয়ে রেখেছি। ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে ক্লিক করে এটাকে তোমরা ডাউনলোড করে নাও। বিশেষ করে যারা WBCS পরীক্ষা দিচ্ছ, পরের সপ্তাহে প্রিলিমস পরীক্ষা আছে বা তারপরে মেন্স স্টার্ট হচ্ছে, তোমরা এটাকে একবার ঝালিয়ে নিতে পারো যে তোমরা এখান থেকে কোনো প্রশ্ন মিস করে যাচ্ছ কিনা। ওয়ান লাইনার হিসেবে আছে, পড়তে খুব সুবিধে হবে, খুব তাড়াতাড়ি করে দেখে নিও। দেখো পরের প্রশ্নে বলেছে PQRSTU একটি 6 অঙ্কের স্বাভাবিক সংখ্যাকে 6 দিয়ে গুণ করলে সংখ্যাটি STU PQR এ পরিণত হয়। সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি নির্ণয় করো। ধরে নাও সংখ্যাটির অঙ্কগুলি প্রতিটি ভিন্ন। মনে করো একটা সংখ্যা, আমি জাস্ট দেখাবার জন্য বলছি, এখানে 6 অঙ্কের একটা সংখ্যা 3 4 5 6 7 8, এটা একটা 6 অঙ্কের সংখ্যা এবং প্রত্যেকটা অঙ্ক ভিন্ন। এখানে বলে দিয়েছে প্রতিটা অঙ্ক দেখো আলাদা, প্রত্যেকটা আলাদা। এই 6 অঙ্কের সংখ্যাটাকে আমি কিভাবে লিখতে পারি? তুমি বলবে এটাকে অনেকভাবেই লেখা যায়, তার মধ্যে আমি একটা বলছি 3 4 5 লিখলাম। এখানে এই তিনটে সংখ্যা না লিখে আমি 0 দিলাম, তিনটে প্লাস 678 লিখলাম। আমি এইভাবে সংখ্যাটাকে লিখতে পারি। অর্থাৎ আমি এইটাকে এইভাবে লিখতে পারি 345 গুণিতক 1000 প্লাস 678 লিখতে পারি। এটা একটু খেয়াল রেখো, এটা আমরা এখানে কাজে লাগাবো। PQRSTU একটা 6 অঙ্কের স্বাভাবিক সংখ্যা, PQRSTU এটাকে 6 দিয়ে গুণ করা হচ্ছে। গুণ করলে সেই গুণফলের মান কি হবে? STU PQR, STU PQR। এবার এই জিনিসটাকে আমি কিভাবে ব্রেক করব? দেখো এইটাকে কিভাবে ব্রেক করেছিলাম, করে এইভাবে লিখেছিলাম। প্রথম তিনটেকে নিয়েছিলাম, নিয়ে পরবর্তী তিনটে আছে সেটাকে আমি 1000 লিখেছি, অর্থাৎ 1 2 3টে সংখ্যা আছে তাই 3টে শূন্য দিয়ে গুণ করেছি। এখানেও তাই, এই যে PQR প্রথম তিনটেকে আমি ফিক্সড রাখবো, রেখে তাকে আমি 1000 দিয়ে গুণ করতে পারি, করার পর পরবর্তী যে 3 পিস অঙ্ক আছে সেটাকে আমি বসিয়ে দেবো। ঠিক এইটার মতো দেখো, প্রথম তিনটেকে ফিক্সড রেখেছি, রেখে 1000 দিয়ে গুণ করেছি প্লাস পরের তিনটে, এইভাবে লিখেছি। এটাকেও তাই লিখলাম, আমি এটাকে রাখতে পারি।
এটাকেও তাই একই করব, প্রথম তিনটাকে ফিক্স রাখবো, STU তাকে আমি 1000 দিয়ে গুণ করব, প্লাস পরের তিনটাকে আমি লিখে রেখে দেবো PQR। আমি যদি ব্র্যাকেট খুলি, এটা 1000 ছিল, 6 ইন্টু 1000 6000 PQR প্লাস 6 দিয়ে STU কে গুণ করো 6STU ইজ ইকুয়াল টু 1000 STU প্লাস PQR। বলতে পারি এই PQR টা এইদিকে নিয়ে এসো আর STU টা এদিকে নিয়ে চলে যাও। PQR টা যদি এদিকে আসে 6000 PQR থেকে একটা PQR মাইনাস করলে 5999 PQR আসবে, বুঝা গেছে? সমান এই 6STU টা যদি এইদিকে নিয়ে যাও, 1000 থেকে 6 বাদ দেবো, তাহলে 994 আসবে STU। আমি যদি PQR বাই STU এর রেশিও বার করি, সেটা কত আসবে? 994 বাই 5999। এটাকে 7 দিয়ে একটু কেটে ছোট করে নাও, 7 দিয়ে যদি এটাকে কাটো তাহলে আসবে 142, এটাকে 7 দিয়ে কাটলে আসবে 857। রেশিও পেলাম মানে কি? মিনিমাম ভ্যালু পেলাম। রেশিও মানে মিনিমাম ভ্যালু হয়। তাহলে আমি দেখলাম PQR সেটা হচ্ছে 142, খেয়াল রাখো PQR 142, আর STU এটা পেলাম 857। আমি পরপর বসিয়ে দিলাম। অর্থাৎ এটা বলতে বোঝাচ্ছি যে এই যে সংখ্যাটা আছে PQR STU, এই সংখ্যাটা অ্যাকচুয়ালি 1422857 বা এগুলো আগোছালোভাবে আছে, অর্থাৎ 8 প্রথমে থাকতে পারে, 4 পরে থাকতে পারে, 5 আগে থাকতে পারে, আমার জানা নেই। কিন্তু PQR STU এই যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো ফিক্সড, সেগুলো হচ্ছে 1422857। বোঝা যাচ্ছে? সংখ্যাটা যেভাবেই থাক না কেন সেই সংখ্যাটা তৈরি হয়েছে এই ভিন্নধর্মী অঙ্কগুলো দিয়ে। বলেছে ওই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল কত, অর্থাৎ এই সবগুলো অঙ্ক যে আছে এদের যোগফল কত, যোগ করে নাও। 7 5 12 8 20 2 22 4 26 1 27, অর্থাৎ যোগফল আসছে 27, যেটা অপশন নাম্বার 1 এতে আছে। বোঝা যাচ্ছে? PQRST একটা 6 অঙ্কের সংখ্যা ছিল, সেই 6 অঙ্কের সংখ্যাটা তুমি এইটা বলতে পারো, 8 কে আগে দিয়ে 4 কে পরে দিয়ে যা খুশি বলতে পারো, কিন্তু সেই সংখ্যাটার মধ্যে এই অঙ্কগুলো থাকবে। এই অঙ্কগুলোর যোগফল চেয়েছে, আমি সেটা বললাম 27। ত্রিভুজ ABC এর AB ও AC বাহুর উপর দুটি বিন্দু যথাক্রমে D ও E এমন ভাবে আছে যেন D সমান্তরাল BC এবং AD বাই BD সমান 5/6 হয়। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো একটা ত্রিভুজ ABC, এর AB আর BC বাহুর উপরে D আর E দুটো বিন্দু আছে এবং DE সমান্তরাল বলে দিয়েছি BC, এটার সঙ্গে এটা সমান্তরাল। AD বাই BD 5/6, অর্থাৎ AD যদি 5 হয় BD হচ্ছে 6, AD যদি 5 হয় তাহলে BD হবে 6। দেখো এই ত্রিভুজটা একটা ছোট ত্রিভুজ তৈরি হয়েছে, দেখছো AD, আর একটা বড় ত্রিভুজ তৈরি হয়েছে ABC। আমি যদি এই দুটো ত্রিভুজের সিমিলারিটি লাগাই তাহলে কি আসবে? ছোট ত্রিভুজের একটা বাহু 5 আর বড় ত্রিভুজের একটা বাহু কত হবে? 5 + 6 11, এই টোটাল AB বাহুর মান হবে 11। বোঝা গেছে? তাহলে দেখলাম যে ছোট ত্রিভুজটার একটা বাহুর মাপ যদি 5 হয়, বড় ত্রিভুজের একটা বাহুর মাপ হবে 11, অর্থাৎ বাহুগুলোর রেশিও হবে 5:11। বাহুর রেশিও যদি দেওয়া থাকে, ক্ষেত্রফলের রেশিও হবে তাদের স্কোয়ার। তোমরা এটা জানো, দুটো ত্রিভুজ, একটা এই ছোট ত্রিভুজ আছে ADE আর একটা বড় ত্রিভুজ আছে ABC, একটা বাহু 5 এর আর এর বাহু যদি 11 হয়, বাহুর রেশিও যদি 5:11 হয়, তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে 5² 11², অর্থাৎ 25:121। তাহলে আমি দেখলাম ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল যদি 25 হয়, তাহলে এই টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল হবে 121। এখানে চেয়েছে ABC ত্রিভুজের ক্ষেত্রফল ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের অনুপাত কত? ABC ত্রিভুজের ক্ষেত্রফল ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। ABC ত্রিভুজের ক্ষেত্রফল এই সময় বললাম যে টোটালটা হচ্ছে 121, সেটা হবে ABC ত্রিভুজের ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম হচ্ছে এইটা DECB বা BCED, এটা ট্রাপিজিয়াম। এই 121 টোটালটা থেকে যদি এই ত্রিভুজ 25 বাদ দিয়ে দাও, 121 ছিল টোটাল,
সেখান থেকে যদি এই ত্রিভুজ এটাকে কেটে বাদ দিয়ে দাও তাহলে কি এই ট্রাপিজিয়ামটা পড়ে থাকবে। তাহলে ট্রাপিজিয়ামটা কত হবে 121 - 25 = 96। তাহলে ট্রাপিজিয়ামের এরিয়া আমি দেখলাম 96। তাহলে রেশিও হবে 121:96, যেটা অপশন নাম্বার 2 তে আছে। একটি বস্তু বিক্রয় মূল্যের 7/9 অংশে বিক্রি করে 44% ক্ষতি হলে বিক্রয় মূল্যের 17/12 অংশে বিক্রি করে কত শতাংশ লাভ হবে। দুভাবে অঙ্কটাকে করা যায়। প্রথম প্রসেস আগে দেখে নাও। বিক্রয় মূল্যের 7/9 অংশে বিক্রি করছে, আমি বিক্রয় মূল্যকে যদি এসপি বলে মনে করি তাহলে এর 7/9 অংশে বিক্রি করছে। বিক্রি করে আমি কি পাচ্ছি, আমার 44% ক্ষতি হচ্ছে। 44% ক্ষতি হচ্ছে মানে 100 টাকার মধ্যে 44 টাকা আমার থেকে চলে গেল। 100 টাকার মধ্যে 44 টাকা চলে গেল মানে আমার কাছে থাকলো কত, তোমরা বলবে 100 থেকে 44 বাদ দিলে 56% থাকছে। 56% কার থাকে, সবসময় ক্রয় মূল্যের উপরে বিক্রয় মূল্য বা ক্ষতি নির্ধারিত হয়। ক্রয় মূল্যের উপর 56% আমার হাতে থাকছে। 56% মানে 56/100। বোঝা যাচ্ছে। আমি এটা 7 8 56 কাটলাম, 4 2 8, 4 25 100 কাটলাম। তাহলে আমি এসপি বাই সিপি এই রেশিওটাকে বার করতে পারবো। 9 2 18/25। আমি যদি ওপর নিচে 4 দিয়ে গুণ করি এটা হবে 100, এটা হবে 72। এটা বলতে কি বোঝালাম, যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 72 টাকা ছিল। বোঝা যাচ্ছে। এবারে দেখো কি বলেছে, বিক্রয় মূল্যের 17/12 অংশে বিক্রি করছো। বিক্রয় মূল্য কত, 72 ছিল। তুমি বলছো বিক্রয় মূল্য 72 না করে আমি এর 17/12 অংশে বিক্রি করব। 17/12 মানে কত, 102 টাকায় বিক্রি করব। বলেছে তোমার কত শতাংশ লাভ হবে। আমি দেখতে পাচ্ছি কস্ট প্রাইস বা কেনা দাম হচ্ছে 100 টাকা, আমি এখন বিক্রি করতে চাইছি 102 টাকায়। তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ হবে 102 থেকে 100 মাইনাস করলে 2%, যেটা অপশন নাম্বার 4 তে আছে। 2 নম্বর প্রসেস তোমরা দেখতে পারো। দেখো এখানে এই যে ফিগারটা আছে 9 আর এখানে হরে আছে 12, এই 9 আর 12 লসাগু বার করে নাও, সেটা হচ্ছে 36। আমি মনে করব বিক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। বোঝা গেছে। এই 36 টাকা বিক্রয় মূল্য আছে, এর 7/9 অংশে বিক্রি করছো, অর্থাৎ এটাকে 7/9 দিয়ে গুণ করব। এটাকে 7/9 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 28 টাকা। 36 কে 7/9 দিয়ে গুণ করো, 28 টাকা আছে। আমি এই টাকা বিক্রি করলাম। এবার বিক্রি করে আমার 44% ক্ষতি হয়েছে। 44% ক্ষতি হয়েছে মানে কি, 44% ক্ষতি হয়েছে মানে আমার 56% আমার কাছে এসছে, একটু আগে বলে। এবার বলেছে যে বিক্রয় মূল্যের 17/12 অংশে বিক্রি করব। এটা বিক্রয় মূল্য ছিল, এটা 17/12 বিক্রি করব। এটা যদি কাটো এটা আসবে 351 টাকা। প্রথমে বিক্রি করেছিলাম 28 ইউনিটে, এখন বিক্রি করছি 51 ইউনিটে। বোঝা যাচ্ছে। প্রথমে বিক্রি করে 44% ক্ষতি হয়েছিল, অর্থাৎ আমার পকেটে এসেছিল 56%। আমি দেখছি যে আমার পকেটে 28 ইউনিট এসছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার পকেটে 56% এসছে। 28 কে 2 দিয়ে গুণ করে 56 আসে। তাহলে আমি এই 51 কে 2 দিয়ে গুণ করে বলবো আমার পকেটে পরে এসছে 102%। কোনো জিনিসের ক্রয় মূল্য 100% হয়, আমার পকেটে 102% এলে আমার প্রফিট হবে 2%, যেটা আমি প্রথমে বলেছি। কোনো সংখ্যা n এর অঙ্কগুলির সমষ্টি 23, n কে 11 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ থাকে, n কে 33 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। দেখো এই অঙ্কটা একই অঙ্ক, যে অঙ্কটা তোমরা আগে করে এসছো, সোজা অঙ্ক ভেবে সেটাকে খুব তাড়াতাড়ি টিক মারো। সেই অঙ্কটা আমি আরেকবার বলছি। প্রশ্নটা সাধারণত এরকম দেওয়া হয়, কোনো একটা সংখ্যাকে 48 দিয়ে ভাগ করে 31 ভাগশেষ থাকে, সেই সংখ্যাটিকে 24 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। এই প্রশ্ন তোমরা পড়েছো আগে। 48 দিয়ে ভাগ করলে কোনো একটা সংখ্যাকে 31 ভাগশেষ থাকে, সেই সংখ্যাটাকে যদি আমি 24 দিয়ে ভাগ করি কত ভাগশেষ থাকবে। তোমরা বলবে সেটার উত্তর আমরা করি, এখানে যে ভাগশেষটা থাকবে তাকে এখন যেটা দিয়ে ভাগ করতে বলছে সেটা দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে, 31 কে 24 দিয়ে ভাগ করলে 24 একে 24, এখানে 7 ভাগশেষ থাকে, তাহলে আমি বলবো এক্ষেত্রে উত্তর হবে 7। জানো তোমরা এটা সবাই, নাম্বার সিস্টেমে আমি করিয়ে এসেছি, পারলে একবার দেখে নিই। এবারে দেখো এখানে আমরা তাই করব। এখানে বলেছে যে 33 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, সেই উত্তরটা এখানে দেওয়া আছে। 33 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে সেটা উত্তর চেয়েছে।
আর একটা আমি জানি যে ওই সংখ্যাটাকে দেখো n কে 33 দিয়ে ভাগ করেছে, কত ভাগশেষ থাকবে, আমার এখানে উত্তর চেয়েছে, আমি বলছি n কে 11 দিয়ে, অর্থাৎ ওই সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে এখানে 7 বলে দিয়েছে। ঠিক এখানে জিনিসটার উল্টো বলে দিয়েছে, বোঝা গেছে? তাহলে এখন আমি প্রশ্নটাকে বলতে পারি 33 দিয়ে ভাগ করে ভাগশেষ কিছু একটা এসছে, 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসবে 7। এই উত্তরটা অপশানের মধ্যে আছে, অপশানটা ধরে নাও, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো আমি যদি এখানকার মধ্যে 29 ধরি, যে 33 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ থাকে, আমি এখানে কি করেছিলাম, এই যে ভাগশেষ আছে সেটাকে 11 দিয়ে ভাগ করে যেটা থাকবে সেটা এখানে বসানোর কথা। দেখো 29 কে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে 11 দুগুণে 22, 7 আসছে, তাহলে এই 7টা মিলে যাচ্ছে, তাহলে আমাদের উত্তর হবে অপশন নাম্বার 2। তাহলে আমাদের এখানে কি করতে হবে, অপশনটাকে চেক করতে হবে, এখানে এমন একটা অপশন বসাবো যেটাকে আগের লাইনের যে সংখ্যাটা দিয়ে বলেছে সেটা দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা বলছে সেটা যেন মিলে যায়, বোঝা যাচ্ছে? যদি x টু দি পাওয়ার 24 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 12 সমান 7 হয় তবে এটার মান কত? ভালো প্রশ্ন। দেখো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার 24 বাই x টু দি পাওয়ার 12 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 12 সমান 7। এটা যদি পাওয়ার কেটে যায় তাহলে পাবো x টু দি পাওয়ার 12। তোমরা জানো এইগুলো যদি বেস সমান হয় তাহলে পাওয়ার গুলো মাইনাস হয়, বেস যদি সমান হয় পাওয়ার গুলো মাইনাস হবে যদি ভাগ থাকে, তাই 24 থেকে 12 মাইনাস করে 12 এলো, আর এটা 1 বাই x টু দি পাওয়ার 12 আছে, এটা সমান 7 দেওয়া আছে। এটাকে যদি আমি a মনে করি তাহলে আমি বলবো a প্লাস 1 বাই a এর মান 7 দেওয়া আছে। এবারে দেখো বলেছে এইটার মান কত, একই রকম ভাবে এটাকে আমরা একটু ছাড়িয়ে নেব, x টু দি পাওয়ার 72 বাই x টু দি পাওয়ার 36 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 36। একই রকম বেস সমান আছে, দেখো x আছে তাই 72 থেকে 36 বাদ দিয়ে পাওয়ারটাকে আমি লিখবো 36, 72 থেকে 36 বিয়োগ, প্লাস এখানে আছে 1 বাই x টু দি পাওয়ার 36। আমাদের মান ছিল x টু দি পাওয়ার 12, আমি এটাকে x টু দি পাওয়ার 12 লাগলে দেখতে পাচ্ছি এটাকে 3 দিয়ে গুণ করলে 36 আসবে, তাই এখানেও আমি এটাকে x টু দি পাওয়ার 12 নিয়ে 3 দিয়ে গুণ করে ওপরে রেখে দেবো, বোঝা যাচ্ছে? 1 এর কিউব 1 আসবে, আর এটা হচ্ছে x টু দি পাওয়ার 36। আমি এটাকে এইভাবে রাখতে পারি বা আমি বলতে পারি যে এইটাকে a মনে করে আমরা যদি চলি তাহলে এটা a কিউব প্লাস b কিউবের একটা ফর্ম আসছে, a কিউব প্লাস b কিউব, এটাকে a মনে করো এটাকে b মনে করো, বোঝা যাচ্ছে? আমি যদি এইটাকে a এটাকে b মনে করি তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। এটা কেটে যাবে, এইটার মান কত দেওয়া আছে 7, আমি এখানে বসাবো 7 এর কিউব মাইনাস 3 ইন্টু এটার ভ্যালু দেওয়া আছে 7, 7 এর কিউব 343, সেখান থেকে 3 7 21 যদি মাইনাস হয় তাহলে 322 উত্তর হবে, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, টাটা।